আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। এখন আর একটাও বড় খবর আছে, সেটা হচ্ছে গতকাল রাত্রিবেলা আপনাদের আমেরিকার রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন তিনি যমুনায় গিয়ে খলিলুর রহমান এবং ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করার পর ইউনূসের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেছেন এবং যাকে বলে ধোবি কাঁচা বলে না, ইউনূসকে ধোবি কাঁচা করেছে। এবং তার থেকে বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো যে গতবার যে কূটনীতিকদের সামনে উনি অভদ্রতাটা করেছিলেন, বিস্কুট মেঝের মধ্যে ছুঁড়ে ফেলে, সেই অভদ্রতা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখেনি। তারা খবর পেয়েছে, তারা এবারে এসে এক কাপ চা, এক গ্লাস জল কিছুই স্পর্শ করেননি এবং বলে দিয়েছিলেন পরিষ্কার, ওগুলোর কোনো দরকার নেই, আমরা বাংলাদেশের কাছ থেকে এগুলো চাই না, বরং যেগুলো চাই সেগুলো নিয়ে আলোচনা করা যাক। এর আগে যখন এই কূটনীতিকরা এসেছিলেন, এই খলিলুর রহমান যখন এতে গেছিলেন, দোহা গেছিলেন, তখন ওখানে হুকার এইচ এবং জেমসন গ্রিন এদের দুজনের সঙ্গে কথাবার্তা হয়েছিল। তারা বেশ কিছু পয়েন্ট ধরিয়ে দিয়েছিলেন যেগুলো সম্পর্কে বাংলাদেশকে একটা পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন। বাংলাদেশ তো ইউনূস সরকার এইখান দিয়ে ঢোকা ওখান দিয়ে বার করে। কালকে একেবারে বেন ক্রিস্টেনসেন এসে ধোবি কাঁচা কেচে দিয়ে গেছে। কালকে রাত্রিবেলা হয়েছে এই প্রোগ্রামটা, কিন্তু ইউনূস আর তার এই 56-57 জনের যে আপনার প্রেস মিডিয়া টিম আছে, তারা ভেবে পায়নি যে কি উত্তর দেবে। সকালবেলাতে কয়েকটা ছবি এবং একটা এলোমেলো বক্তব্য দিয়ে তারা মালটাকে ছেড়ে দিয়েছে। দেশের মানুষ অন্ধকারে রয়েছে। এখন কি হয়েছে সে খবর নিশ্চয়ই আপনারা জানতে খুব আগ্রহী। খবর যেটা হয়েছে সেটা হচ্ছে যে খলিলুর রহমানকে যে জেমসন গ্রিন এবং হুকার এইচ এরা দুজন যে পয়েন্টগুলো বলেছিল, সেই পয়েন্টগুলো আবার বেন ক্রিস্টেনসেন তুলেছেন, তুলে বলেছেন ইমিডিয়েটলি এর সলিউশন চাই। যদি এর সলিউশন না হয় তাহলে পরে আমরা আমাদের মতো ব্যবস্থা নেব। কারণ আমরা আগেই বলে দিয়েছি সময় হাতে খুব বেশি নেই। আমিও যেটা মাঝে মাঝে বলি যে সময় হাতে খুব বেশি নেই। তো প্রথম পয়েন্ট যেটা হচ্ছে, বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 3টে এমওইউ সাইন হয়েছে চায়নার সঙ্গে, চায়না ঢাকার মধ্যে। আচ্ছা, এখানে আপনার বেজিংকে 3টি সামরিক স্থাপনায় স্বয়ংক্রিয় যন্ত্রপাতি স্থাপনের চুক্তি, সহযোগিতা, এগুলো করার কথা বলা হয়েছে, যা আমাদের ইন্দো প্যাসিফিক নীতির পরিপন্থী। অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা আবার আপনাকে আমরা মনে করিয়ে দিচ্ছি, দিল্লি এবং ওয়াশিংটন দুজনেই এই একই দাবি জানাচ্ছে। ইন্দো প্যাসিফিক নীতিতে ঢাকা আন্তরিক হতে হবে। ইউনূস এবং তার অংশীদারগণকে অন্ধ বধির বিবেচনাহীন ভাবে যে সাপোর্ট করে চলেছে তা বন্ধ করতে হবে। এর থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে। এড়িয়ে একটা ডিপ্লোম্যাটিক চিঠি আপনাদের পাঠানো হয়েছিল, সেটা প্রাপ্তি পর্যন্ত আপনারা স্বীকার করেননি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই সময় বলেছিল আমরা ডিপ্লোম্যাটিক চিঠি পাঠাবো, সেই চিঠিটা পৌঁছেছে, কিন্তু ঢাকার পক্ষ থেকে ডক্টর ইউনূস তিনি কানে দিয়েছেন তুলো আর চোখে বেঁধেছি কুলো, তিনি কোন রকম উচ্চ আচ্ছা করেননি। সেই নিয়ে তো একটা সারমেয়র মতো হাল করে দিয়েছে। কালকে পুরো 45 না 50 মিনিট ধরে যা বকেছে, অবাধ্য সারমেয়কে যেমন মালিক বকে, সে অবাধ্য সারমেয়কে যেরকম বকা হয় সেটা ভাই বকেছেন। তারপর বলছেন
ইসলামিক জঙ্গিদের 17টা গ্রুপকে ঢাকায় আশ্রয় প্রশ্রয় মদত অর্থায়ন এবং টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছে ঢাকা। বারবার সতর্ক করা সত্ত্বেও এটা বন্ধ হচ্ছে না। ঢাকার সরকার সার্বভৌমত্ব অনেক আগেই চীনের কাছে সঁপে দিয়েছে। মানে চীন সম্পর্কে তাদের দেখছে এই একটা অ্যালার্জি আমেরিকার। ঢাকা এক অনিরাপদ শহরে পরিণত হয়েছে, যেখানে কেউ শান্তিতে বাস করতে পারছে না। এইভাবে চললে এই শান্তিপূর্ণ এবং সব দলের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মানদণ্ডে উপনীত হওয়া যাবে না। মত প্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু নির্যাতন, মব ভায়োলেন্স, বিচার বিভাগের স্বাধীনতা শূন্যের কোঠায় যে নেমে এসছে, যা কোনো মতেই 16টি মানবাধিকার ইস্যুকে কভার করে না। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই অবস্থায় দর্শকের ভূমিকায় থাকতে পারে না। অবিলম্বে ব্যবস্থা নিন, সময় খুব খারাপ আসছে এবং কঠিনতর সময় আসছে। চীনকে সমৃদ্ধ করার মানে এই নয় যে আপনি সমস্ত ঢাকাকে এবং ঢাকার সাধারণ মানুষকে চীনের ব্যবহারের জন্য আপনি তুলে দেবেন এবং ইন্দো প্যাসিফিকের বিরুদ্ধে আপনি প্রায় একটা জেহাদ ঘোষণা করেছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত নয়াদিল্লি এটাই মনে করছে। তো এগুলো দিয়ে হুঙ্কার টুঙ্কার দিয়েছেন, এক কাপ চাও খাননি, এক কাপ জলও খাননি। তা এই যে সমস্ত ধোবি গাছা হলো, ধোবি মানে ধোপা যেভাবে পাটে কাছে সেভাবে ইউনুসে কাঁচা হলো, তার এই 57 জন যে আপনার প্রেস উইং এ রয়েছে তারা এবং শফিকুর সারা রাত ধরে চিন্তা করেছে যে আমরা কি বলতে পারি। এদিকে সবাই তাগাদা দিচ্ছে কি হলো, আপনার সঙ্গে ব্রেন এক্সটেনশনের মিটিং, কোনো কথা নেই, চুপচাপ। এদিকে এই মিটিং যখন শেষ হয়েছে তখনই চীনের রাষ্ট্রদূত তিনি আবার একটা হুঙ্কার দিয়েছেন যে ভারত, ঢাকা এবং চীনের মধ্যে যে সম্পর্ক স্থাপন হচ্ছে সেই সম্পর্কে ওয়াশিংটন কখনো নাক গলাতে পারে না, আমরা তাদেরকে সাবধান করছি। মধ্যখানে পদপিষ্ট হবে কিন্তু এই ইউনুস, ওর আমও যাবে, ওর ছালাও যাবে। ভারতও কেলাবে, মারবে, আমেরিকাও মারবে, চীনও মারবে, তিনজনের মারবে। আর ওদিকে মায়ানমার তো বসেই আছে, দেখুন যে কোনো দিন হয়তো টুপটাপ করতে পারে, যে কোনো দিন। কারণ ভারত বলে দিয়েছিল ভাই 2 দিন দাঁড়া, আমরা আমাদের লোকজন সরিয়ে নিচ্ছি, তারপর তোরা যা পারিস করিস। বলেছে না, যুদ্ধরা যদি অন্য লোকে অন্যের মাটিতে করে তাহলে তার থেকে সুবিধা আর কিছু হতে পারে না। তো এই টোটাল ব্যাপারটা যেটা হয়েছে, তারপরে ইউনুস খুব ঘাবড়ে গিয়েছেন। ঘাবড়ে যাওয়া ইউনুস তখন ওই আজকে সকালবেলা তার একটা ওই ম্যারাথন দৌড়ের একটা উদ্বোধনী অনুষ্ঠান ছিল, যমুনা থেকে সামান্য দূরে শুনেছি। তিনি যাননি, বলেছেন আমার শরীর খারাপ, আমি যেতে পারবো না। মন মেজাজ তিনি কি হয়ে রয়েছে, তিনি বুঝতে পারছেন না আঘাতটা কোন দিক দিয়ে আসবে। তার উপরে আজকে আবার শেখ হাসিনার এই প্রেস কনফারেন্স, সেখানে যে তিনি কি হুঙ্কার দেবেন সেটাতে কাঁটা হয়ে রয়েছে ইউনুস গং, যে এটাকে কি করে মোকাবিলা করা যায়। কারণ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনেই প্রবল শক্তিতে শেখ হাসিনার পাশে রয়েছে, সঙ্গে রয়েছে রাশিয়া এবং চীন। এতগুলো শক্তির সঙ্গে এই ক্ষুদ্র একটা দেশ বাংলাদেশ, তারা নিজে মুখে যতই তরবর করুক না কেন, তারা তো নিজেরা জানে যারা পরনির্ভরশীল একটা দেশ, খাদ্য না পাঠালে পরে খেতে পারবে না, বিদ্যুৎ না পাঠালে বলে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না। তো তারা এখন কি করবে সেই নিয়ে এখন খুব চিন্তার মধ্যে রয়েছে ডক্টর ইউনুস। ফলে ডক্টর ইউনুস এখন কোণঠাসা অবস্থায়
যমুনাতে এক কোণে বসে আছেন এবং থরহরি কাঁপছেন যে আজকে শেখ হাসিনা কি বলবেন এবং তার প্রতি কি কি তোপ ডাকবেন। কি কি তোপ ডাকবেন তা তো মোটামুটি আমি একটা আউটলাইন তো গতকালকে বলে দিয়েছি, দেখবেন সেই অনুযায়ী কথাটা হবে। আর আমি চেষ্টা করছি ওই ভিডিওটা পুরোটা আপনাদেরকে দেওয়ার জন্য। আমি সবাইকে বলে রেখে দিয়েছি, আমার হাতে যেই মুহূর্তে আসবে আপনারা আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন, যে মুহূর্তে আসবে আমি সেই মুহূর্তে আপনাদের ওখানে আপলোড করে দেবো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিশাল প্রতিবেদনে তুলে ধরেছে জামাতের দ্রুত উত্থানের কথা। এই তিনটি রিপোর্টই জামাতের শক্তিশালী হওয়ার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয় আওয়ামী লীগের অনুপস্থিতিকে। বলা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে আয়োজিত নির্বাচন জামাতের সামনে অপার সুযোগ হাজির করেছে। বাংলাদেশের সামনে তৈরি হয়েছে ইসলামী শাসনের প্রবেশের সম্ভাবনা, আর সেটা হলে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার আরো নাটকীয় উন্নতি দেখা যাবে। বিপরীতে ভারতের সঙ্গে আরো তলানিতে নামবে সম্পর্ক। বিএনপির দীর্ঘদিনের মৈত্রী সম্পর্কের অবসান ঘটিয়ে জামাতি হয়ে উঠতে পারে দেশের আগামী সরকারের নিয়ন্ত্রক। প্রশ্ন হলো, খুব কাছাকাছি সময়ে তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে জামাতের উত্থান নিয়ে রিপোর্ট কিসের ইঙ্গিত দিচ্ছে? আবার তার মধ্যে মার্কিন কূটনীতিকের গোপন অডিও বার্তা ফাঁস করে ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে বাংলাদেশে মার্কিনীরা জামাতে ইসলামী নেতাদের কি শিখিয়ে পড়িয়ে দিচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, 20শে জানুয়ারি আমাদের প্রচারিত কন্টেন্টের শিরোনাম ছিল তারেক রহমানের কপালে চিন্তার ভাঁজ, ক্ষমতার স্বপ্ন কি ফিকে হচ্ছে। সেখানে আমরা জানিয়েছিলাম যে কোনো মূল্যে নির্বাচনের দাবিতে অনড় বিএনপির কপালের ভাঁজ ধীরে ধীরে বাড়ছে। একতরফা নির্বাচনে নিশ্চিত জয়ের স্বপ্ন ফিকে হতে শুরু করেছে। তফসিল ঘোষণার পর থেকে একের পর এক হাজির হচ্ছে কঠিন কঠিন বাস্তবতা। একসময় পরম মিত্র জামাতের বহুমুখী কৌশল দুশ্চিন্তা বাড়িয়ে চলছে। ঠিক সেই কথারই পুনরাবৃত্তি দেখা গেল ওয়াশিংটন পোস্ট, রয়টার্স এবং আল জাজিরায় প্রকাশিত তিনটি প্রতিবেদনে। এগুলোতে দাবি করা হয়েছে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হওয়ার কথা সেটি বিএনপির জন্য অতটা সহজ নাও হতে পারে। এমনকি দলটির সব হিসাব নিকাশ উল্টো দিয়ে ঘুরে যেতে পারে জামাতের ভাগ্য। সবচেয়ে ভয়াবহ তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কর্মকর্তার কথোপকথনের অডিওর ভিত্তিতে তারা বলছে আগামীতে জামাতকে ক্ষমতায় দেখতে চায় ওয়াশিংটন। এজন্য তারা দলটির সঙ্গে কয়েক মাস ধরেই ঘনিষ্ঠতা বাড়িয়ে চলেছে। ওয়াশিংটন পোস্টের হাতে আসা ওই অডিওতে শোনা যায় আগামী মাসের নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দলটি তাদের ইতিহাসের সেরা ফল পেতে পারে। বিষয়টিকে যুক্তরাষ্ট্র দূতাবাসও নানাভাবে সহায়তা দিচ্ছে। জামাতের নেতৃত্বে সম্ভাব্য সরকারের সঙ্গে কাজ করতেও তারা আগ্রহী। প্রতিবেদনে বলা হয়, 1 ডিসেম্বর ঢাকায় বাংলাদেশের কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কর্মকর্তা রুদ্ধদ্বার বৈঠক করেন। সে সময়কার কথাবার্তার অডিও রেকর্ড পায় ওয়াশিংটন পোস্ট। এই কূটনীতিক বলেন, বাংলাদেশ ইতিমধ্যে ইসলামিক দেশের দিকে ধাবিত হয়েছে এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জামাত এমন ফল পাবে যা তারা আগে কখনো পায়নি। জামাতকে বন্ধু হিসেবে পাওয়ার আগ্রহ প্রকাশ করে ওই কূটনীতিক দলটির ছাত্র সংগঠনের নেতাদের মিডিয়ায় বেশি করে সামনে আনার অনুরোধ করেন। তাদের নিয়ে বিভিন্ন শো করারও পরামর্শ দেন। জামাত ক্ষমতায় এলে বাংলাদেশে ইসলামী আইন চাপিয়ে দেওয়ার আশঙ্কা উড়িয়ে দেন আমেরিকান ওই কূটনীতিক। সেটা হলে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে বলে আশ্বস্ত করার চেষ্টা করেন। বলেন, জামাত শরিয়া চাপিয়ে দিতে পারবে বলে তিনি একেবারেই বিশ্বাস করেন না, কারণ তাহলে যুক্তরাষ্ট্র পরদিনই তাদের উপর 100% শুল্ক আরোপ করবে। যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা জামাত ছাড়াও হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলনের মতো অন্যান্য রক্ষণশীল ইসলামপন্থী দলের সঙ্গে যোগাযোগ রাখছে বলে বৈঠকে জানানো হয়। ওই কূটনীতিক বলেন, তারা চান ইসলামপন্থীরা যুক্তরাষ্ট্রের বন্ধু হোক, যেন তাদের ফোন করে বলা যায় এই মাত্র তারা যেটি বলল সেটা সেভাবেই বাস্তবায়ন করতে হবে। জামাত ক্ষমতায় এসে ওয়াশিংটনের অপছন্দের কোনো কাজ করলে বাংলাদেশের পোশাক শিল্পের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন ওই কর্মকর্তা। বলেন, বাংলাদেশের রপ্তানির 20% যুক্তরাষ্ট্রের পোশাক চেইন ও ব্র্যান্ডগুলোর উপর নির্ভরশীল। নতুন সরকার যদি নারীদের বলে তারা শুধু 5 ঘন্টা কাজ করতে পারবে অথবা তাদের বের করে দেয় এবং শরিয়া আইন চাপিয়ে দেয়, তাহলে আর কোনো রপ্তানি অর্ডার থাকবে না। আর অর্ডার না থাকলে বাংলাদেশের অর্থনীতিও
ধসে পড়বে। জামাত এ ধরনের কোনো কাজ করবে না দাবি করে মার্কিন ওই কূটনীতিক বলেন কি করতে হবে সেটা যুক্তরাষ্ট্র খুব পরিষ্কারভাবে জামাতের নেতাদের জানিয়ে দেবে। বৈঠকের বিষয়টি ওয়াশিংটন পোস্টের কাছে স্বীকার করেন ঢাকায় আমেরিকান দূতাবাসের মুখপাত্র মনিকা সাই। এক বিবৃতিতে তিনি বলেন, ডিসেম্বরে বৈঠকটি হয়েছে, তবে সেটি ছিল স্থানীয় সাংবাদিকদের সঙ্গে একটি নিয়মিত অফ দ্য রেকর্ড আলোচনা। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয়েছে, তবে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলকে প্রাধান্য দেয় না। বাংলাদেশের জনগণ যে সরকার নির্বাচিত করবে তার সঙ্গে ওয়াশিংটন কাজ করবে। অন্যদিকে বৈঠকের কথোপকথন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জামাতের যুক্তরাষ্ট্র বিষয়ক মুখপাত্র মোহাম্মদ রহমান। দর্শক, ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন থেকে পরিষ্কার জামাতের দিকে ঝোঁক রয়েছে যুক্তরাষ্ট্রের। আগামী নিয়ন্ত্রিত নির্বাচনে দলটিকে বিজয়ী করতে তাদের ঢাকা দূতাবাসও তৎপর। প্রশ্ন হলো, সেক্ষেত্রে বিএনপি নিরঙ্কুশ জয়ের স্বপ্নের কি হবে? ওয়াশিংটন পোস্টের একদিন আগে রয়টার্সে প্রকাশিত আরেক প্রতিবেদনও বিএনপির জন্য স্বস্তির বার্তা দিচ্ছে না। এতে আগামী নির্বাচনে জামাতের শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়ে বলা হয়, বাংলাদেশে ইসলামপন্থী দলটির শক্ত অবস্থান মধ্যপন্থীদের উদ্বিগ্ন করে তুলেছে। রয়টার্স বলছে, স্বাধীনতার বিরোধিতা করার কারণে জামাত দীর্ঘদিন ধরে নিন্দিত ছিল, তবে এক দশকেরও বেশি সময় ধরে নির্বাচনী রাজনীতি থেকে নিষিদ্ধ থাকা দলটি এখন নতুনভাবে সংগঠিত হয়েছে। তারা আগামী মাসের সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন সমর্থকদের মনোযোগ আকর্ষণ করছে। এটি মধ্যপন্থী ও সংখ্যালঘু সম্প্রদায়কে উদ্বিগ্ন করে তুলছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বর এক জনমত জরিপে জামাতকে সবচেয়ে পছন্দের দল হিসেবে দেখা গেছে। দলটি 12 ফেব্রুয়ারি নির্বাচনে জয় পেতে বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। নির্বাচনী কৌশল হিসেবে জামাত আপাতত নমনীয় অবস্থান নিলেও বিজয়ী হলে ভিন্ন চেহারায় অবতীর্ণ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে রয়টার্স। এতে বলা হয়, প্রথমবারের মতো জামাত একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে এবং সাম্প্রতিক সংখ্যালঘুদের উপর হামলার বিরুদ্ধে মুখ খুলেছে। তাদের ওয়েবসাইটে দাবি করা হয়েছে, তারা ইসলামী নীতিতে পরিচালিত একটি গণতান্ত্রিক বাংলাদেশকে দেখতে চায়। দলের নেতারা প্রকাশ্যে নারীদের সমান অধিকার রক্ষার আশ্বাস দিচ্ছেন, তবে সংসদীয় 300 আসনের একটিতেও তাদের কোনো নারী প্রার্থী নেই। ধর্মীয় সংখ্যালঘুদের এক নেতা আশঙ্কা জানিয়ে বলেন, জামাত নেতৃত্বাধীন জোট ক্ষমতায় গেলে বাংলাদেশের পূর্ণাঙ্গ ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হওয়ার বাস্তব ঝুঁকি রয়েছে। এখানে সংখ্যালঘুদের নিরাপদ ভবিষ্যৎ নাও থাকতে পারে। কাতার ভিত্তিক আল জাজিরার বিশাল এক প্রতিবেদনেও এসেছে জামাতের জয়ের সম্ভাবনা। বলা হয়, নিজেদের বিতর্কিত ইতিহাসে এই প্রথম ইসলামপন্থী দলটি একটি শক্ত জোটের নেতৃত্ব দিয়ে ক্ষমতা দখলের বাস্তব সুযোগ পাচ্ছে। সাম্প্রতিক জনমত জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে দলটি তাদের অতীত মিত্র বিএনপির খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছে। আল জাজিরার প্রতিবেদনেও যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের জরিপের তথ্য দেওয়া হয়। বলা হয়, ওই জরিপে বিএনপির পক্ষে 33% সমর্থন দেখা গেছে, আর খুব কাছাকাছি থাকা জামাতের পক্ষে সমর্থন 29%। এছাড়াও গত সপ্তাহে বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংস্থার সম্মিলিত জরিপে বিএনপির পক্ষে 34.7% এবং জামাতের জনসমর্থন ছিল 33.6%। আল জাজিরা বলছে, জামাতের পুনরুত্থান বাংলাদেশ ইসলামপন্থী কোনো শক্তির নেতৃত্বে চলার জন্য প্রস্তুত কিনা সেই বিতর্ক উস্কে দিয়েছে। কেউ কেউ আশঙ্কা করেন, দলটি ক্ষমতায় গেলে শরিয়া আইন কার্যকর অথবা নারীদের অধিকার ও স্বাধীনতায় সীমিত করতে চাইতে পারে। দর্শক, লক্ষণীয়ভাবে 3টি প্রতিবেদনে জামাতের শক্তিশালী উত্থানের মূল কারণ হিসেবে আওয়ামী লীগের অনুপস্থিতিকে চিহ্নিত করা হয়েছে। সেই সঙ্গে দলটিকে দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতা দেওয়ার দায় গেছে বিএনপির কাঁধে। রাজনৈতিক বিশ্লেষকদের বরাতে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার আমলে রাজনীতি থেকে নিষিদ্ধ ছিল জামাত। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটি শক্তিশালী হয়ে উঠেছে এবং এখন মূল ধারায় প্রবেশ করেছে। দেশের ইতিহাসে জামাত একাধিকবার নিষিদ্ধ হয়েছিল। সবশেষ শেখ হাসিনার আমলে তা নিষিদ্ধ হয়, তবে কঠোর হাতে শাসন করা সাবেক প্রধানমন্ত্রী 2024 সালের জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত হন। অন্যদিকে রয়টার্স বলছে, 17.50 কোটি মানুষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে 2024 সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই জামাত নিজেদের রূপান্তর শুরু করে। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকার মাঝে জামাত তাদের ইতিহাসের সেরা ফল লাভের আশা করছে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার বিদায়ের পর ইসলামপন্থী গোষ্ঠীগুলো আরো সাহসী হয়ে উঠেছে।
হিন্দু ও সুফি মাজারে হামলা হয়েছে, আধ্যাত্মিক লোকসঙ্গীত শিল্পীদের পরিবেশনা থেকে শুরু করে নারীদের ফুটবল ম্যাচ যা কিছু অ-ইসলামিক বলে বিবেচিত তার সবই আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন সরকারের জামাতের অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরা হয় প্রতিবেদনে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেলজয়ী ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। এর ফলে আসন্ন নির্বাচনটি বিএনপি ও জামাত জোটের দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছে। নির্বাচনে জামাত জোট বিজয়ী হলে তা হবে একটি দলের নাটকীয় প্রত্যাবর্তন। জামাতের উত্থানের পিছনে বিএনপির দীর্ঘদিনের ভূমিকাও তুলে ধরা হয় আল জাজিরার ওই প্রতিবেদনে। বলা হয়, স্বাধীনতার পরপরই শেখ মুজিবুর রহমানের সরকার 1972 সালে জামাতকে নিষিদ্ধ করে। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকার সময় 1979 সালে সেই নিষেধাজ্ঞা তুলে নেন। পরের 2 দশকে জামাত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। 1991 সালে তারা বিএনপির নেতৃত্বাধীন জোটকে সমর্থন দিলে জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। খালেদা জিয়ার শাসনামলেই স্বাধীনতার পর বাতিল হওয়া জামাতের প্রভাবশালী নেতা গোলাম আজমের নাগরিকত্ব পুনর্বহাল করা হয়। এটি দলটির জন্য ছিল পরম প্রাপ্তি। 2001 সালে জামাত আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি জোটে যোগ দিয়ে মন্ত্রিসভায় 2টি পদ পায়। 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় ফেরার পর জামাতের জন্য আবারও দুর্দিন শুরু হয়। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার শুরু করেন। দলের সাবেক প্রধান মতিউর রহমান নিজামী ও সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ একাধিক জামাত নেতাকে ফাঁসি দেওয়া হয়। আওয়ামী লীগের 15 বছর তারা রাজনৈতিকভাবে প্রান্তিক অবস্থায় ছিল। তবে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর কারাগার থেকে জামাতের শীর্ষ নেতাদের মুক্তির পর ইসলামপন্থী দলটি ক্রমে আরো শক্তিশালী হয়ে উঠেছে। দর্শক, এই 3টি প্রতিবেদনে জামাতের নেতৃত্বে সরকার গঠন হলে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক আরো শীতল হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান রয়টার্সকে বলেন, জামাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ ওয়াশিংটন দিল্লির মধ্যে আরেকটি ফাটল সৃষ্টি করতে পারে। বাংলাদেশে বহু বছর ধরে ভারতের সবচেয়ে বড়